যে সাধারণ মানুষ বারবার কিন্তু একটা কথা তুলছে যে ইডি রেড চলাকালীন কেউ সেখানে কি করে ঢুকতে পারে, যতই সে হন না কেন তৃণমূল সুপ্রিমো বা যতই বা সে হন না কেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, এই প্রশ্নটা বিশেষ করে বিজেপি, এই রাজ্যের বিরোধী দল, এবং সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখলাম এটা নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে। এবং এই মুহূর্তে এইটা একটা দেখো, মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক প্রধান, তিনি যেভাবে ভিতরে পৌঁছেছে, আমরা শ্রমিক ভট্টাচার্য, তিনি এটা আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানা করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত। দেখো, এই মুহূর্তে বিজেপি এটাকে কিন্তু ব্যাপকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে। এবং শ্রমিক ভট্টাচার্য তিনিও সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন যে গোটা দেশের মানুষ দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাংবিধানিক প্রধান হয়ে তিনি কফিনের শেষ পেরেকটা তিনি পুঁতলেন। সেক্ষেত্রে দেখো, সমাজের একটা বিশিষ্টজন, আমরা দেখছি যে পুলিশ প্রশাসনেরও প্রাক্তন আমলারা, তারাও কিন্তু এই মুহূর্তে তারা প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যে ইডি যখন রেড করছে, যখন তারা তল্লাশির কাজ করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পৌঁছে যাওয়াটা, সেটা কিন্তু তারা ভালো চোখে দেখছে না। এবং এটা নিয়ে একটা সমাজের সব স্তরে একটা কিন্তু এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেটা একেবারে ঠিক করেছে। এবং তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন যে তাদের যে প্রার্থী তালিকা এবং তাদের যে গোপন স্ট্র্যাটেজি, সেই সমস্ত কিছু লুট করেছে ইডির অফিসাররা। পাল্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সব স্তরের নেতারা বলছে যে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন আসছে, 2021-এ যখন তারা সরকার তৈরি করতে পারেনি, সেজন্য 26-এর বিধানসভা নির্বাচনের আগে তারা যেন তেন প্রকারে হোক কেন্দ্রীয় এজেন্সিকে তারা কাজে লাগিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে টার্গেট করতে চাইছে। এবং আইপ্যাক, তাদের যে গোপন স্ট্র্যাটেজি, সেগুলোকে তারা নিতে চাইছে। শুধু একটা কথা বলো, এই যে আমরা দেখতে পেলাম যে যখন অমিত শাহ তিনি যখন কলকাতায় এলেন, তিনি একেবারে দেখলাম যে বলা যায় তিনি একেবারে পুরো কিন্তু হোমওয়ার্ক করে কলকাতায় এসেছেন। তিনি একেবারে বিভিন্ন যে নাম ধরে ধরে উল্লেখ করে করে তিনি বললেন যে কারা কারা জেলে গেছিলেন, এই বর্তমানে তৃণমূল সরকারের কি অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি কাজ করছেন, বা তারা ঠিক কোন খাতে কত টাকা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কিভাবে কি কাজে লাগিয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে আমরা দেখলাম যে নিখুঁত ভাবে কিন্তু পুরোপুরি জানিয়ে দিলেন অমিত শাহ। অন্যদিকে এবারে যদি আমরা জেপি নাড্ডার আশাটা দেখি, খুবই কিন্তু কম দিনের ব্যবধানে আমরা দেখতে পেলাম অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা দুজন কলকাতায় এলেন এবং তারা বৈঠক করলেন। এবং এই যে রুদ্ধদ্বার বৈঠক থেকে একাধিক স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে। এবার এই স্ট্র্যাটেজি ঠিক কোন ভাবে আগামী দিনে কাজ করতে চলেছে সুজয়? দেখো, এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বিধানসভায় পৌঁছালেন। এই মুহূর্তে তুমি যেটা প্রশ্নটা করলে, যেটার একটা রাজনৈতিক অত্যন্ত একটা গুরুত্ব আছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন এবং তিনি রীতিমতো যে সাংগঠনিক বৈঠক করলেন, সেখানে দলকে তিনি পথে নামানোর জন্য 26-এর বিধানসভা নির্বাচন আগে বেশ কিছু স্ট্র্যাটেজি তৈরি করলেন এবং দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে দফায় দফায় বৈঠক করলেন। এবং তারপর আমরা যেটা দেখলাম যে জেপি নাড্ডা এলেন। জেপি নাড্ডা এসেও আমরা যেটা দেখলাম যে দুদিন ধরে বিভিন্ন সাংগঠনিক বৈঠক করলেন। তোমাকে বলে রাখি, 65 জন বিজেপির বিভিন্ন যে ভিন রাজ্য আছে, সেখানে গুজরাট, মহারাষ্ট্র বা এরকম যে গো বলায় যে রাজ্যগুলো যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেরকম জায়গা থেকে 65 জন নেতা এবং 12 জন এরকম নেতা নিয়ে এসছেন যারা সাধারণ সম্পাদক সংগঠন, তাদেরকে নিয়েও তাদেরকে বিভিন্ন বিধানসভা নির্বাচনের দায়িত্ব কিন্তু দেয়া হবে এবং তাদের নিয়ে বৈঠক করলেন। এবং মূলত তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি তৈরি করছেন। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রথমে অমিত শাহ, তারপর জেপি নাড্ডা, এবং তুমি নিশ্চয়ই জানো এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও রাজ্যে আসবেন। এবং জেপি নাড্ডা যে বৈঠক করেছেন, যে বৈঠকে যে মন্তব্য করেছেন, সেখান থেকেও কিন্তু
যত সময় গড়াচ্ছে যে রাজনৈতিক পারদ যে উঠছে সেটা আমরা বলতেই পারি। এই যে তুমি দেখো বলছিলে যে এবারে ভবিষ্যতে আমরা দেখতে চলেছি যে নরেন্দ্র মোদী তিনি আসতে চলেছেন, এবং দেখো এক্ষেত্রে ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয়, নরেন্দ্র মোদীর কিন্তু এবারে কলকাতায় আসা বা বঙ্গে আসাটার ক্ষেত্রে সিঙ্গুর নামটা বারবার উঠে আসছে। অর্থাৎ এবারে যদি আমরা দেখি যে যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, অর্থাৎ যে আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কুর্সিতে রয়েছেন, সেই আন্দোলন বা সেই জায়গাকেই কিন্তু এবারে পাখির চোখ করে নিজেদের গুটি অলরেডি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। সুজয়, হ্যাঁ দেখো একেবারেই তাই। দেখো সিঙ্গুরটা আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 2011 যে সরকার এ রাজ্যে 34 বছরের সরকারকে সরানোর অন্যতম কারিগর ছিল বলা যেতে পারে এই সিঙ্গুর আন্দোলনটা, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির যদি ইতিহাস দেখি সেটা একটা নজির হয়ে আছে এখনো পর্যন্ত। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনশন, এবং তুমি নিশ্চয়ই জানো, এবং এটাই বিজেপি কিন্তু এটাই একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়েছে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান বলা যেতে পারে। সেই সিঙ্গুর যেটাকে বলা হয় তৃণমূল কংগ্রেসের সরকারের মানে 2011 সরকার আসার এই যে সিঙ্গুর আন্দোলনটা অন্যতম একটা কারিগর ছিল, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে জনসভা করে মনে করা হচ্ছে যে দেখো 15 বছর এ রাজ্যে তৃণমূল কিন্তু সরকারে এসছে, প্রায় 3টে টার্ম এ রাজ্যে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা দেখেছি যে থেকে এই যে সিঙ্গুরে যে কারখানাটা যেটা হওয়ার কথা ছিল, সেই কারখানা কিন্তু গুজরাটে সানন্দায় শিফট হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে যে তারপর থেকে যে টাটারা আমাদের রাজ্য থেকে যে থেকে চলে গিয়েছে, যেটা এই মুহূর্তে বিজেপি যেটা বারবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের আমলে 3টে টার্মের সরকারের আমলে এ রাজ্যে কিন্তু উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ বা শিল্প বা কর্মসংস্থান কিন্তু হয়নি। এবং ইতিমধ্যেই বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেস তারা একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখাক যে এ রাজ্যে এই 3টে টার্মের সরকারের আমলে কত শিল্প হয়েছে, কতগুলো শিল্প নতুন নতুন শিল্প হয়েছে, কত লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে, এমনকি কত মানুষের কর্মসংস্থান হয়েছে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এমন কিছু বার্তা বা এমন কিছু নতুন শিল্প স্থাপনের বা শিল্প নিয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে পারে, এবং যেটা একটার পলিটিক্যালি মাইলেজ। দেখো 2021-এর দুর্নীতির যে ইস্যু, সেই ইস্যুতে 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি এই ইস্যু দুর্নীতির ইস্যুর থেকেও শিল্প কর্মসংস্থান এই ইস্যুটাকে কিন্তু পাল্টা হাতিয়ার করতে চলেছে। দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয়, এবং তুমি নিশ্চয়ই জানো যে মহিলাদের একটা বড় অংশের ভোট, যেটা তৃণমূল কংগ্রেসের একেবারে ডেডিকেটেড ভোট বলা যেতে পারে। কিন্তু এবার আমরা এই বিষয়টা বলতেই পারি যে যুব সমাজের বেকার যুবকদের কিন্তু বিজেপি একটা টার্গেট করতে চাইছে, একটা সিম্প্যাথি তৈরি করতে চাইছে যে এই সরকারের আমলে কর্মসংস্থান বা বেকার সমস্যা সেটা কিন্তু তারা তুলে ধরবে বলেই আমরা জানতে পারছি।